আমেরিকার বন্ধুরা দেখেছি যে ডক্টর ইউনূসকে পেয়ে বহুদিন পরে যে চৌড়া হাসি দিয়েছেন যে একেবারেই তাদের নিজস্ব লোক বাংলাদেশের মসনদে বসাতে পেরেছেন, তারা এই জন্য খুশি, আমরাও খুশি। কিন্তু আমার জিএসপির যে অধিকারটা শেখ হাসিনার স্বৈরাচারের কারণে 2013 সালে আপনারা কেড়ে নিয়েছিলেন, এটা এখন ফেরত দিয়ে দেন। জিএসপি সুবিধাটা এখন ফেরত দিয়ে দেন। এটা না দিলে আমি খুশি না। শেখ হাসিনা প্রতিহিংসার আশ্রয় নিয়েছেন, যেমন তার বাড়া ভাতটা কেউ কেড়ে নিয়েছে। ভাবখানা এইরকম ডক্টর ইউনূসের নোবেলটা ডক্টর ইউনূস নোবেল না পেলে তিনিই পেতেন। এইরকম একটা সমস্যা শেখ হাসিনার মানসিক সমস্যায় পরিণত হয়েছিল, যার জন্য তিনি ডক্টর ইউনূসকে বারবার চুবাতে চেয়েছেন যেন মরে না যায়, এইভাবে চুবিয়ে তুলো পদ্মার থেকে। এইসব অনেক কল্পনার প্রসূত গল্প বলেছেন। মোশাররফ আহমেদ ঠাকুর ভাই, আপনার কাছে যেতে চাই। আপনি জানেন যে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন জাতিসংঘে বিশেষ করে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার একটি বৈঠক হয়েছে। পূর্ণ আশ্বাস দিয়েছেন পাশে থাকার যে কোনো প্রয়োজনে। বাইডেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সার্বিক আঞ্চলিক রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ জাহিদ ভাই, অপরদ্বীপ বিজ্ঞ আলোচক। আমি আপনার বিষয়বস্তুতে আসার আগে একজন তরুণ সেনা অফিসার লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন খুব তরুণ বয়সে বিদায় নিলেন দুর্বৃত্তদের আঘাতে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আসুন, আমেরিকায় আমাদের ডক্টর প্রফেসর ইউনূস এবং আমাদের জো বাইডেনের কোলাকুলি, জড়িয়ে ধরার ছবি এবং ইউনূসের গল্প বলা এবং বিদেশিদের কি বলে ঋণের আশ্বাস, সহযোগিতার আশ্বাস, একটি পজিটিভ সংবাদ, ইতিবাচক সংবাদ। তো আমি আপনি একই সাথে মনে করিয়ে দিতে চাই, আজকে দেখবেন অনুরা দিশানায়েক, শ্রীলঙ্কার নবনির্বাচিত রাষ্ট্রপতি, তিনি বলেছেন আমার দেশ অর্থনৈতিক দুরবস্থায় আছে, কিন্তু কোনোভাবেই আমি আমার দেশের স্বার্থের বিরোধী কোনো শর্তে আমি ঋণ নিব না। ঋণ নেওয়া এটা কোনো বাহাদুরির ব্যাপার না। ঋণ আমাকে কার্যত আগামীকালকে আমাকে পরিশোধ করতে হয়, পরশু পরিশোধ করতে হয়। তো ঋণের জালে শেখ হাসিনা দেশকে আবদ্ধ করেছেন। এটা আপনি জানেন যে ঋণের জালে শেখ হাসিনার যে পরিমাণ ঋণ নিয়েছেন ওই পরিমাণ টাকা বিদেশে গিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি ঋণের বিষয়টা বাদ দিয়ে আমি বলি, যদি ডক্টর ইউনূস আমাদেরকে জিএসপির বিষয়ে বলতে পারতেন, তার আমেরিকার বন্ধুদের কাছে, আমেরিকার বন্ধুরা দেখেছি যে ডক্টর ইউনূসকে পেয়ে বহুদিন পরে যে চৌড়া হাসি দিয়েছেন যে একেবারেই তাদের নিজস্ব লোক বাংলাদেশের মসনদে বসাতে পেরেছেন, তারা এই জন্য খুশি, আমরাও খুশি। কিন্তু আমার জিএসপির যে অধিকারটা শেখ হাসিনার স্বৈরাচারের কারণে 2013 সালে আপনারা কেড়ে নিয়েছিলেন, এটা এখন ফেরত দিয়ে দেন। জিএসপি সুবিধাটা এখন ফেরত দিয়ে দেন। এটা না দিলে আমি খুশি না। তো সেই জন্য আমি আপনাকে বলছি। তবে এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের ক্ষেত্রে আজকে যে পজিটিভ বা ইতিবাচক যে সাড়াটা পশ্চিমা বিশ্বের কাছ থেকে আসছে, আমরা ডক্টর ইউনূসকে আরও 10 বছর আগে থেকেই ডক্টর ইউনূসকে বাংলাদেশের অ্যাম্বাসেডর করে, বাংলাদেশের বিশেষ দূত করে আমরা এই সুবিধাগুলি নিতে পারতাম, রাষ্ট্রের বিশেষ দূত করে। কিন্তু শেখ হাসিনা সেই ক্ষেত্রে প্রতিহিংসার আশ্রয় নিয়েছেন, যেমন তার বাড়া ভাতটা কেউ কেড়ে নিয়েছে। ভাবখানা এইরকম ডক্টর ইউনূসের নোবেলটা ডক্টর ইউনূস নোবেল না পেলে তিনিই পেতেন। এইরকম একটা সমস্যা শেখ হাসিনার মানসিক সমস্যায় পরিণত হয়েছিল, যার জন্য তিনি ডক্টর ইউনূসকে বারবার চুবাতে চেয়েছেন যেন মরে না যায়, এইভাবে চুবিয়ে তুলো পদ্মার থেকে। এইসব অনেক কল্পনার প্রসূত গল্প বলেছেন। আমি মনে করি এই কল্পনাপ্রসূত গল্পগুলি শেখ হাসিনার আশ্রয় না নিলে বাংলাদেশ লাভবান হতো। তবে এখন যে জিনিসটা দাঁড়িয়েছে,
শেখ ডক্টর ইউনূস এখন নিজেই রাষ্ট্র ক্ষমতায়, বাংলাদেশের প্রধান নির্বাহী হিসাবে তার কাছে আমাদের চাওয়াটা বিশেষ দূতের মতো না, বাংলাদেশের দূতের মতো না। তার কাছে চাওয়াটা বাংলাদেশের বাজার ব্যবস্থা, বিপণন ব্যবস্থা কেমন হলো, এটা তিনি কেমনভাবে তিনি মোকাবেলা করেন। এটা মোকাবেলা না করতে পারলে বলবে আপনি ইনএফিশিয়েন্ট। আপনি পুলিশকে নামাতে না পারলে মানুষ বলবে ইনএফিশিয়েন্ট। আপনি আমলাতন্ত্র থেকে আপনি শেখ হাসিনার যে দালালগুলি সচিব আছে, এই সচিবগুলিকে সরাতে না পারলে আপনি ইনএফিশিয়েন্ট। আপনি এই ইনএফিশিয়েন্সির দায় নিয়ে কি আপনি বিদায় নেবেন, নাকি আপনি এই ইফিশিয়েন্সি দেখাবেন? আপনাকে মূল কথা হচ্ছে, আজকে তিনি একটা গল্প বলেছেন, ছাত্ররা নাকি এই অভ্যুত্থান করছে, এর আগে তিনি একটা বাহ্য কথা বলেছেন, সেটা ছাত্ররা তার নিয়োগ করতেন। কেন? ছাত্ররা ছাড়া আর বাংলাদেশের ছাত্রদের বাবা চাচারা কি বাংলাদেশে ভাড়াটিয়া? আমরা কি বাংলাদেশের ভাড়াটিয়া? ছাত্ররা বাংলাদেশের নাগরিক। শেখ হাসিনার কথা শুনে মনে হতো যে শেখ হাসিনা বাংলাদেশের, তার বাবা হলো শেখ হাসিনা মালিক, আর তিনি উত্তরাধিকার সূত্রের মালিক, আমরা সব ভাড়াটিয়া। ডক্টর ইউনূসের কথা শুনে মনে হয়েছিল সেই দিন আমরা ভাড়াটিয়া, ছাত্ররা দেশের মালিক। এটা নয়, এটা ভুল বলেছেন। আর গত 8ই সেপ্টেম্বর তিনি যেটা বলেছেন যে ছাত্ররা কি বলেছেন তিনি, যে এই আন্দোলন ছাত্ররা করছে, এবং আমেরিকাতে গিয়েও বলেছেন আন্দোলন ছাত্রদের পরিচয় করে দিয়েছেন, তাদের বীরত্বের কথা পরিচয় করে দিয়েছেন। কেন? 17 তারিখ যখন পিটাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ বিদায় করে দিয়েছে, এরপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলন পুরোটা মোকাবেলা করে নাই, এটা বলেন না কেন? এই যে রামপুরা, উত্তরা, মিরপুর, এইখানকে যাত্রাবাড়ি, এইখানকার যে হাজার হাজার লোক, যে এরা কি কেউ ছাত্র? হাজার হাজার লোক যে এদের কে নেতৃত্ব দিয়েছে? এই গণবিক্ষোভ, যে গণবিস্ফোরণের যে নেতৃত্ব কি ছাত্র দিয়েছে? এই গত 15 দিন ব্যাপী যে এই গণবিস্ফোরণের নেতৃত্ব, এখানে ছাত্র কেউ দেখি নাই তো কাউকে। সেইখানে দেখছি লাস্টেতে দেখছি 4 তারিখে 5 তারিখে দেখছি সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে গুলি করছে, পেছনে জনগণ, ওখানে ছাত্র কেউ ছিল না। ঠাকুর, আপনি কি মনে করেন যে রাজনৈতিক দলগুলোর যে অবদান সেটা অনেকটা আসলে ঢাকা এটাকে আন্ডারমাইন করা হচ্ছে? আমি আপনাকে বলি, শেষ কথা হচ্ছে আমার, যে গত 15 বছর ধরে বা অন্তত 13 সাল থেকে যে আন্দোলনটা প্রত্যক্ষভাবে চলছে, সেই আন্দোলনটার মূল কথা ছিল গণতন্ত্র ও নির্বাচন। আমি আপনাকে একটা কথা ছোট করে জিজ্ঞেস করতে চাই, যে শেখ হাসিনা যদি 15ই জুলাইও বলতেন যে ছাত্রদের এই দাবি দাবা মেনে ফেললাম, জাতীয় পার্টি আসো, বিএনপি আসো, কমিউনিস্ট পার্টি আসো, আমরা একটা 15 সংশোধনীর পূর্ব অবস্থায় ফিরে গিয়ে একটা নির্বাচন করতে চাই, কয়দিন লাগতো নির্বাচনটা করতে? এবং নির্বাচনটা হইতো কিনা? একটা জেনুইন নির্বাচন করতে চাই। 15তম সংশোধনী এটা বাতিল করে দিলাম, বা তত্ত্বাবধায়ক সরকার আমরা ব্যবস্থায় ফিরিয়ে আনলাম, একটা জেনুইন নির্বাচন হবে বাংলাদেশে। নির্বাচন কমিশনটা নতুন করে গঠন করে দিলাম, আসুন সবাই মিলে একটা নির্বাচন কমিশন করি, আর নির্বাচনটা জেনুইন হোক। প্রশাসনকে কীভাবে নিউট্রাল করতে হবে বলেন, আপনারা সাজেশন দেন। এই নির্বাচনটা করতে কতদিন লাগতো? 3 মাস। তো 3 মাসের মধ্যে যদি একটা নির্বাচন হতে পারে, তো আপনি কোন অন্তর্বর্তীকালীন সরকার আপনার সংস্কার করতে আপনি নির্বাচন বন্ধ করে রাখছেন, গণতন্ত্রের কথা বলেন না, আপনি পলিথিন সংস্কার করেন, আপনার কোথাকার কোন সংস্কার করেন, আপনি তাল গাছ লাগান, জাম গাছ লাগান, আপনি লাগিয়ে বলেন যে কখন নির্বাচন হবে। এটা নিয়ে বদিউল আলম মজুমদার কালকে বিস্ময় প্রকাশ করেন, সেনাবাহিনী প্রধান কেন 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে বলেছেন। তো এই লোকগুলি হচ্ছে এনজিওর যতগুলি লোক আছে, সবগুলি হচ্ছে স্বার্থে অন্ধ লোকগুলি। আমি আপনাকে বলছি।